গাজীপুর সহ সারা দেশে অপারেশন ডেভিল হান্টে আটক ৮২ শয়তান নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চালানোর ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার। ৩ দিনে ভারত থেকে এলো ১৭০ ট্রাক ফল, কয়েকটির দাম কমলে অপরিবর্তিত বেশিরভাগই। অবৈধ বালু উত্তোলনে ঝুঁকির মুখে মৌলভীবাজারের রাজাপুর সেতু ও বন্যা প্রতিরক্ষা বাঁধ, নীরব ভূমিকায় প্রশাসন ব্যবস্থার দাবি। বরিশালে বিপিএল এর চ্যাম্পিয়ন ট্রফি, মুশফিক তামিমদের সংবর্ধনা দিতে বেলস পার্কে ক্রিকেট প্রেমীদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। সকাল ৯টা বাজে বাসা থেকে বরিশালে আসছে। দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি ইশিকা আজিজ। গত মধ্যরাত থেকেই চলে গাজীপুর সহ সারা দেশে অপারেশন ডেভিল হান্ট অভিযান। দেশের গুরুত্বপূর্ণ সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান চালায় যৌথ বাহিনী। এখন পর্যন্ত গাজীপুরে ৬৫ জন সহ ১৩ জেলায় আটক করা হয়েছে ৮২ জনকে। ডেভিল নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সহকর্মীদের তথ্য ও ছবিতে সালমা জাহানের রিপোর্ট। সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে গাজীপুর সহ সারা দেশে অপারেশন ডেভিল হান্ট শুরু করেছে যৌথ বাহিনী। শনিবার রাতে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ও শিববাড়ি মোড় এলাকায় ২টি চেকপোস্ট বসিয়ে চলে অপারেশন ডেভিল হান্টের কার্যক্রম। এই সময় প্রাইভেট কার, সিএনজি, মোটরসাইকেল সহ সব ধরনের যানবাহন থামিয়ে তল্লাশি চালানো হয়। রাতভর অভিযান চালিয়ে গাজীপুরের ৫ থানায় ৪০ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রোববার সকাল ৯:৩০টায় গাজীপুর জেলার পুলিশ সুপার ডক্টর চৌধুরী মোহাম্মদ জাবের সাদেক এ তথ্য নিশ্চিত করেন। বগুড়া শহরের সরকারি মুজিবুর মহিলা কলেজ এলাকায় সাতমাথা মাটিডালি সড়কে রাত ১১টা থেকে ১:৩০ পর্যন্ত চলে তল্লাশি অভিযান। সকালে রাজধানীর খামারবাড়ির এক অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সারা দেশে ১৩ জেলায় ৮২ জনকে আটক করেছে যৌথ বাহিনী। এ সময় সারা দেশে শয়তান নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত রাখার ঘোষণা দেন তিনি। এদিকে দেশকে যারা অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদেরকে ডেভিল হান্ট অপারেশনের আওতায় এনে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর নাসিমুল গনি। রোববার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্মেলন কক্ষে একথা বলেন তিনি। এগুলো সব ধরা পড়ে, আপনারা তথ্য দিয়ে সহায়তা করেন, আমরা জনগণকে বলেছি সহায়তা করেন, যত ইনফরমেশন আসবে তত হেল্প হচ্ছে আমাদের। অপারেশন ইজ নেম ডেভিল হান্ট, কারণ এই কাজটা ফোকাসড হচ্ছে। যারা আনস্টেবল করার চেষ্টা করছে তাদেরকে আইডেন্টিফাই করে আইনানুগ উপায় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে বাগেরহাটের ফকিরহাটে ছাত্র জনতাকে গুলি করা, বোমা বিস্ফোরণ ও স্থাপনা ধ্বংসের অভিযোগে বাগেরহাট ১ আসনের সাবেক এমপি শেখ হেলাল উদ্দিন, বাগেরহাট ২ আসনের সাবেক এমপি শেখ তন্ময় সহ আওয়ামী লীগের ৩৫ নেতাকর্মীর নামে মামলা হয়েছে। শনিবার রফিকুল ইসলাম মিঠু বাদী হয়ে ফকিরহাট থানায় মামলাটি করেন। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। গাজীপুরে অপারেশন ডেভিল হান্ট নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজর, এই অপারেশন ডেভিল হান্ট বা শয়তান নির্মূল নিয়ে পরিস্থিতি কেমন দেখছেন গাজীপুরে, জানাবেন। ইশিকা, আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে ছাত্রদের উপরে হামলার ঘটনায় কিন্তু গাজীপুর কিন্তু থমথমে অবস্থা বিরাজ করছে। আমরা কালকে থেকে কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে, অর্থাৎ জেলা পয়েন্ট এবং আপনার মহানগরের বিভিন্ন পয়েন্টে কিন্তু সেনাবাহিনীর তল্লাশি আমরা দেখেছি এবং কিন্তু সারা রাত্রি কিন্তু অভিযান চলেছে। আপনার অভিযানে কিন্তু গাজীপুরের বিভিন্ন স্থান থেকে এখন পর্যন্ত তথ্য মতে কিন্তু আপনার ৭৫ জনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং আটক করা হয়েছে। তাদেরকে জানানো হয়েছে যে তারা বিভিন্ন অপরাধের সাথে এই যে ঘটনা যেটি ঘটেছে ছাত্র জনতার উপরে যে হামলা, সেই হামলার তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আপনি জানেন যে গতকালকে গাজীপুর জেলার বিভিন্ন জায়গা থেকে কিন্তু আপনার ৪০ জন আটক করা হয়েছে। এছাড়া গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কিন্তু ৩৫ জনকে আটক করেছে। এই মোট কিন্তু ৪৫ জন। আপনি জানেন যে এই ঘটনার পর কিন্তু গতকাল সন্ধ্যায় বৈষম্য বিরোধী এক ছাত্রের উপর গুলি করার ঘটনায় কিন্তু আপনার উত্তপ্ত হয়ে ওঠে
গাজীপুর এবং এখনো কিন্তু থমথমে অবস্থা বিরাজ করছে। তা আমরা খবর নিয়েছিলাম, সেটা হলো যে সাবেক মন্ত্রী মুজাম্মেল হকের যে বাড়ি সেই এলাকায় কিন্তু এখন পুরুষ শূন্য বলা চলে সম্পূর্ণটা এলাকায়। আমরা সরজমিনে গিয়ে দেখেছি যে খালি নারীদের অবস্থান দেখেছি এবং পুরুষ কিন্তু এলাকায় কোথাও কিন্তু পুরুষ নাই, সে আতঙ্কে কিন্তু এলাকা ছাড়া পুরুষ রয়েছে। তো এর পাশাপাশি গাজীপুরের সব জায়গায় কিন্তু এখন এইটাই নিয়ে আলোচনা হচ্ছে যে গাজীপুরের যে ছাত্রদের উপরে যে হামলা হলো, সেই হামলায় যে গ্রেপ্তার হয়েছে আজকে, সেই গ্রেপ্তার নিয়ে কিন্তু আলোচনা সব জায়গায় চলছে। তো এই ঘটনায় কিন্তু গাজীপুর যে আপনার সব জায়গায় কিন্তু থমথমে অবস্থা বিরাজ করছে। আপনারা জানেন যে কালকে সারা রাত্রি কিন্তু অভিযান চলছে এবং বিভিন্ন থানায় যেটি অভিযান চলছে এবং 5টি থানায় কিন্তু সব মিলে গাজীপুর মহানগর এবং 5টি থানায় মিলে কিন্তু 75 জনকে আওয়ামী লীগ এবং যুবলীগ এবং ছাত্রলীগের নেতাকে আটক করা হয়েছে। তো এই ছিল গাজীপুরের আমার কাছে সর্বশেষ গাজীপুর থেকে। নজরুল, অনেক ধন্যবাদ আপনাকে। গাজীপুরে ডেভিল হান্ট নিয়ে বিস্তারিত জানছিলাম সহকর্মীর কাছে। অতিরিক্ত শুল্ক প্রত্যাহারের দাবিতে 2 দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার শুরু হয় ভারত থেকে ফল আমদানি। রোববার দুপুর পর্যন্ত বাংলাদেশে ঢুকে 170 ট্রাক ফল সরবরাহ বাড়ায় কয়েকটি ফলের দাম কিছুটা কমলেও বেশিরভাগই অপরিবর্তিত। রমজানে শুল্ক বাড়ার প্রভাব পড়ার শঙ্কা C&F এজেন্ট ও ব্যবসায়ীদের। সহকর্মী সালাউদ্দিন সাগরের প্রতিবেদন, জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। অতিরিক্ত শুল্ক কমানোর দাবিতে 2 দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার ফের শুরু হয় বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ফল আমদানি। রোববার দুপুর পর্যন্ত বাংলাদেশে ঢুকে 170 ট্রাক ফল। বাজারে সরবরাহ বাড়ায় কয়েকটি ফলের দাম কিছুটা কমলেও বেশিরভাগেরই দাম অপরিবর্তিত। খুচরা ব্যবসায়ীরা বলছেন শুল্ক কমানোর পাশাপাশি সিন্ডিকেট ভাঙতে পারলে রমজানে সাধ্যের মধ্যে থাকবে ফলের দাম। যদি শুল্ক কিছুটা কমানো যায় তাহলে সাধারণ মানুষের জন্য ভালো হয়। বেশি আপনার আমদানি হয় রোজার মাসে তাহলে দাম কমবে, কিন্তু এ যাবৎ দেখেছি রোজার মাসে দাম বাড়ে, কিন্তু এবার আশা করা যায় কমবে। সিন্ডিকেট না থাকে ইম্পোর্ট ভালোভাবে আমাদের জন্য ভালো এবং সাধারণ ক্রেতার জন্য ভালো হবে। C&F ব্যবসায়ীরা জানান এটি নিয়মিত আমদানির অংশ। শুল্ক হার না কমালে আমদানি কঠিন হবে বলেও দাবি তাদের। সামনে যেহেতু রমজান, তো ফলের প্রয়োজন, তো এই মুহূর্তে যদি ট্যাক্সের পরিমাণটা না কমানো হয় তাহলে আমাদের পক্ষে আমদানি করা সম্ভব হবে না এবং দেশের ফলের যে চাহিদা সেটাও পূরণ করা সম্ভব না। বন্দর কর্তৃপক্ষ বলছে ব্যবসায়ীরা যখনই ফল আমদানি করতে চাইবে তখনই পচনশীল দ্রব্য বিবেচনায় তা দ্রুত সহযোগিতা করা হবে। আমরা স্থলবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে আশ্বাস দিচ্ছি যে যখনই ব্যবসায়ীরা ফল আমদানি করতে চায় বা চাবে, আমরা দ্রুততম সময়ের মধ্যে এটি পচনশীল দ্রব্য বিবেচনায় সেটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা খালাস করব। এর আগে 2 দিন ফল আমদানি বন্ধ থাকায় খুচরা বাজারে বিভিন্ন ফলের দাম বেড়েছে কেজি প্রতি 50 থেকে 70 টাকা। নিউজ ডেস্ক, দেশ টিভি। যারা বিভিন্ন অবাস্তব দাবি নিয়ে সময় ক্ষেপণ করছে তারা নির্বাচনের ট্রেন ফেইল করাতে চাচ্ছে অভিযোগ করে বিএনপি যথাসময়ে নির্বাচনের দিকে যেতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বলেছেন ৬২টি রাজনৈতিক দলের মতৈক্যের ভিত্তিতে করা ৩১ দফা জাতীয় সনদ কোনো সংযোজন বিয়োজনের প্রয়োজন হলে তার জন্য প্রস্তুত আছে বিএনপি। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। জাতীয় প্রেস ক্লাবে রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে ১২ দলীয় জোট। কর্মশালায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন বলেন, দেশকে গণতান্ত্রিক পথে ফিরিয়ে আনতে হলে ফিরিয়ে আনতে হবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। ৩১ দফা আমরা তৈরি করেছি, ইনশাল্লাহ ৩১ দফা বাস্তবায়নও সেই বৃহত্তম জাতীয় ঐক্যের মাধ্যমে সবাই এক হয়ে করব ইনশাল্লাহ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বলেন, সংস্কারের আড়ালে অন্য কোনো উদ্দেশ্য বাস্তবায়নের চেষ্টা হচ্ছে কিনা তা এখন জনমনে প্রশ্ন উঠছে। এখন এই সাহেব তার কি সদিচ্ছার অভাব, না সামর্থ্যের অভাব, না তিনি ভীতু, না তিনি সাহসী, না তিনি কমিটেড টু দ্য পিপলস যে তাকে একটা নির্বাচন করতে হবে সুষ্ঠু। এটা আমাদের আবিষ্কার করা দরকার। কারণ এই সরকার কি চায় আমি বুঝি না, আর এই সরকার যা চায় তারা নিজেরা বুঝে কিনা তাও বুঝতেছি না। অর্থাৎ আমরা এখন অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করছি। একজন তো পালাইছে কাপড় পরিয়া, আর যারা এই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করতেছে তারা কাপড় পরা পালানোর সুযোগ পাবে বলে আমি মনে করি।
জাতীয় প্রেস ক্লাবে আলাদা এক আলোচনায় অংশ নিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, অন্তর্বর্তী সরকারকে সহযোগিতারও সীমা আছে। এখনো কিভাবে ফোনা তোলে আওয়ামী লীগ, এখনো কিভাবে তারা মানুষকে গুলি করে মারে। স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গুলি করে মেরেছে কুমিল্লায়, যুব দলের এক নেতাকে কালকে গুলি করে মেরেছে। প্রত্যেকটি জায়গায় যেটা শুরু হয়েছে, এটার যদি পাল্টা আক্রমণ আমরা শুরু করি তখন কিন্তু দেশে সরকারের কোনো অস্তিত্ব থাকবে না। আমরা এই সরকারকে সহযোগিতা করতে চাই, করে যাব, কিন্তু তারও তো একটা সীমা আছে। একই আলোচনায় অংশ নিয়ে যথাসময়ে নির্বাচন দেওয়ার দাবি জানান দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। যারা এই তথাকথিত বিভিন্ন অবাস্তব দাবিতে নেয়া করতেছে, তারা আমার মনে হয় নির্বাচনের ট্রেনটা ফেল করার ধান্দায় আছে। যথাসময়ে ট্রেন চলবে, যথাসময়ে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। ফেনীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আহত হয়েছেন উভয় পক্ষের কমপক্ষে 15 জন। রোববার সকাল 11:30টার দিকে দাগনভূঞা উপজেলার ইকবাল মেমোরিয়াল কলেজ রোডে এই সংঘর্ষ হয়, চলে ঘণ্টাব্যাপী। উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন জানান, ছাত্রদলের নেতাকর্মীরা আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেপ্তার ও গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে একটি মিছিল বের করেছিল। এতে জেলা ছাত্রদলের সহসভাপতি কাজী জামশেদুর রহমান ফটিকের নেতৃত্বে তার লোকজন ছাত্রদলের নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়। আর ছাত্রদল নেতা ফটিকের দাবি, উপজেলা বিএনপির বর্তমান কমিটি জেলা বিএনপির নিষেধ অমান্য করে কর্মসূচির নামে তাদের নেতাকর্মীদের উপর হামলা চালায়। মৌলভীবাজারে সড়ক বিভাগের সেতুর কাছে বলগেট দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সেতুটি। দিন দুপুরে নদীর কিনারা থেকে বালু তোলা হলেও নিশ্চুপ প্রশাসন। অভিযোগ জানিয়েও প্রতিকার পাচ্ছেন না এলাকাবাসী। মৌলভীবাজার থেকে সালেহ এলাহি কুটির পাঠানো তথ্য ও ছবিতে টুম্পা আফরোজের রিপোর্ট। মৌলভীবাজারের কুলাউড়ায় সড়ক বিভাগের রাজাপুর পিসি গার্ডার সেতুটির নির্মাণ কাজ শেষ, বর্তমানে উদ্বোধনের অপেক্ষায়। এদিকে সেতুটির আশপাশ থেকে 7-8টি বলগেট মেশিন দিয়ে অবাধে বালু তুলছে প্রভাবশালীরা। পিলারের নিচ থেকে মাটি সরে যাওয়ায় উদ্বোধনের আগেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে সেতুটি। পিলার সারা ইঞ্জাই বালি অঞ্জায় ও সুতো একটা দিয়া উবার আছে ব্রিজ, ইগান যদি উপরে দিয়ে আরো গাড়িগুলা যায় ভাঙি দিব গিয়া। বালু উত্তোলনের কারণে হুমকির মুখে রয়েছে রাজাপুর ও ধলিয়া বন্যা প্রতিরক্ষা বাঁধও। অভিযোগ উঠেছে প্রশাসনের নজরদারির অভাবে প্রভাবশালীরা নিয়ম নীতির তোয়াক্কা করছে না। এই পিলারের নিচের বালি এবং মাটি সরে যাচ্ছে, এটা অত্যন্ত ঝুঁকিময়। যে কোনো মুহূর্তে ব্রিজটা উদ্বোধনের আগে ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্রিজ থেকে খুঁটি বার হয়ে গেছে, বালি যাওয়া গিয়া। এখন আমরা বাধা দিলে আমরা বাধা তারা মানে না, আর আমরা প্রশাসনের কাছে গেলে প্রশাসনে কোনো উদ্যোগিতা নেয় না। সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী বলছেন, সেতুর নিচ থেকে বালু উত্তোলন বন্ধে জেলা প্রশাসনের পক্ষ থেকে চিঠি দিয়ে আপত্তি জানানো হয়েছে। স্থানীয় প্রশাসন জেলা প্রশাসক মহোদয়কে অবহিত করি এখান থেকে ড্রেজার এবং বালিচারা উত্তোলন করে তাদের যন্ত্রপাতি সরিয়ে নেওয়ার জন্য। জেলা আইন শৃঙ্খলা কমিটির মিটিংয়ে বিষয়টা উত্থাপন করেছি, লিখিতভাবে অবহিত করেছি, এছাড়া ব্যক্তিগতভাবেও আমরা বিভিন্ন সময় তাদেরকে অবহিত করেছি। আমরা আশঙ্কা করতেছি খুব কাছাকাছি স্থানের মধ্যে বালি এইভাবে উত্তোলন করতে থাকলে ব্রিজের পাইলিং সহ ফাউন্ডেশনে সেটেলমেন্ট জনিত প্রবলেম হতে পারে। অবৈধভাবে বালু উত্তোলনের কারণে 38 কোটি টাকার সেতুটি যেন ক্ষতিগ্রস্ত না হয় সে ব্যাপারে পদক্ষেপ নেওয়ার দাবি এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিরাজগঞ্জ জেলা কমিটি বিলুপ্তির দাবিতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ করেছে ছাত্র আন্দোলনে সক্রিয় থাকা শিক্ষার্থীদের আরেকটি দল। রোববার সকাল 11:30টার দিকে সিরাজগঞ্জ নিউজ হোম কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। বলেন, 8 ফেব্রুয়ারি প্রকাশিত কমিটি মূলত বৈষম্যমূলক, যেখানে ত্যাগী এবং বিপ্লবীদের বাদ রেখে যাচাই বাছাই না করেই কমিটি ঘোষণা করা হয়েছে। তাই সিরাজগঞ্জের গোয়েন্দা সংস্থা, মিডিয়া কর্মী, নিহতের পরিবার, আহত ও প্রশাসনের কাছে তথ্য নিয়ে কমিটি পুনরায় গঠনের দাবি জানান তারা। কমিটি বিলুপ্ত না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।
রায়গঞ্জ থেকে, বেলকুচি থেকে, তালাশ থেকে ছাত্রলীগের যারা দোষর ছিল তাদেরকে এই কমিটিতে রাখা হয়েছে। যেখানে রাখার কথা ছিল আহতদের, যেখানে থাকার কথা ছিল 5ই আগস্টের ইতিপূর্বে 12ই জুলাই এবং 1ই আগস্টে যে কমিটি গঠন করা হয়েছিল সেই কমিটির ভিত্তিতে, অথচ এখানে রাখা হয়েছে যারা 5ই আগস্টের পরে যারা দালালি করে এসেছে, যারা গোলামি করে এসেছে, কেবলমাত্র তারাই এই কমিটিতে ছিল। বরিশালে পৌঁছেছে বিপিএল এর চ্যাম্পিয়ন শিরোপা। দুপুরে বরিশাল বিমানবন্দর থেকে ট্রফি সহ বিজয়ী খেলোয়াড়দের নিয়ে যাওয়া হয় নগরীর বেলস পার্কে। বিকেল 5টা পর্যন্ত চলবে ট্রফি প্রদর্শনী। ট্রফি দেখতে ও খেলোয়াড়দের সংবর্ধনা দিচ্ছে সকাল থেকেই উপচে পড়া ভিড় ছিল পার্কে। বেলা বাড়তেই কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে মাঠ। এ সময় উচ্ছ্বাসে ফেটে পড়ে ক্রিকেট প্রেমীরা। সংবর্ধনার পরই মাঠে শুরু হবে কনসার্ট। ওইভাবে তো আমাদের দেখার সুযোগ হয় না বা কিছু, তো বরিশালে এত সুন্দর একটা অপরচুনিটি মিলেছে, তো এর জন্য 12টার সময় এসে দাঁড়িয়ে আছি যে কখন এখানে ট্রফিটা দেখবো এবং নিজের চোখে এবং প্লেয়ারগুলোকে দেখবো। খুব ভালো লাগছে। আমরা যেহেতু দুবার আমরা সাফল্য অর্জন করেছি বরিশাল ফরচুন বা ফরচুন বরিশাল, আমাদের একটা দাবি আছে যে আমাদের বরিশালেও একটা সুসজ্জিত একটা বড়সড় একটা স্টেডিয়াম আছে। আমরা চাই আগামী বিপিএল যেন আমাদের মাঠেই আমরা খেলতে পারি। বরিশালে বেলস পার্কে বিপিএল চ্যাম্পিয়ন দলকে সংবর্ধনা নিয়ে আরও জানাচ্ছেন সহকর্মী শাকিল মাহমুদ। পুরো বরিশালের বেলস পার্ক জুড়ে আমার পিছনেই দেখতে পাচ্ছেন যে ফরচুন বরিশালের যারা ভক্তরা আছে তারা কিন্তু পুরো বরিশালের বেলস পার্কে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে, কারণ ফরচুন বরিশাল বিপিএল জিতে এরই মধ্যে কাপ নিয়ে কিন্তু এই বরিশালে উপস্থিত হয়েছেন এবং অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু তামিম, মুশফিক সবাই মিলে কিন্তু এই বিপিএল এর কাপ নিয়ে এই সবার সাথে দেখা করবে এবং এখানে আমরা যারা আছে তাদের সাথে কথা বলেছিলাম। আমরা একজন ভক্তের সাথে কথা বলবো, আসলে আপনার অনুভূতিটা জানতে চাচ্ছি। আমরা যেহেতু দুবার আমরা সাফল্য অর্জন করেছি বরিশাল ফরচুন বা ফরচুন বরিশাল, আমাদের একটা দাবি আছে যে আমাদের বরিশালেও একটা সুসজ্জিত একটা বড়সড় একটা স্টেডিয়াম আছে। আমরা চাই আগামী বিপিএল যেন আমাদের মাঠেই আমরা খেলতে পারি। আজকের অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করা যাবে না, এত ভালো লাগছে যে বরিশাল ব্যাক টু ব্যাক আমরা হচ্ছে গিয়ে কাপ পেয়েছি। আজকে কাপ নিয়ে আসছে, এখন আসলে আনন্দ আসলে শেয়ার করা শেষ করতে পারবো না। আশেপাশে বরিশালের ক্রাউড দেখে বুঝতে পারছেন যে বরিশালবাসী কত সুখী। বরিশালের মাঠে যেন খেলা হয় এতটুকু দাবি। সবারই একটাই কথা যে বরিশালের মাঠে যেন পরের বার বিপিএল এ যেন খেলা হয়, সেই দাবিটা কিন্তু এখান থেকে বারবার উঠে আসছে। সবাই চাচ্ছে যে আসলে যেন বরিশালের মাঠে এবার খেলা হয়, কারণ এই যে পরপর দুইবার ট্রফি জিতেছে ফরচুন বরিশাল এবং এবার এই ফরচুন বরিশালের যে বিজয়ের যে ট্রফি সেটা এখানে প্রদর্শন হতে যাচ্ছে। তাই যেহেতু এখানে তামিমও আসবে, তামিমের কাছে বরিশালের তরুণ সমাজের দাবি পরের বার যেন বরিশালের স্টেডিয়ামে যেন বিপিএল এর খেলা অনুষ্ঠিত হয়। বরিশাল থেকে এতটুকুই ছিল আমার কাছে থাকা সবশেষ। বান্দরবানে দেশের অন্যতম বৃহৎ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল 9টা থেকে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। এখানে 43 জন চিকিৎসক 2000-এর বেশি মানুষকে সেবা প্রদান করেছেন। বান্দরবান মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন এই ক্যাম্পটির আয়োজন করে। ক্যাম্পে 29টি স্টলে 43 জন বিশেষজ্ঞ চিকিৎসক সহ স্থানীয় সরকারি ও বেসরকারি ডাক্তাররা অংশ নেন। এছাড়া 14টি সামাজিক সংগঠনও এই ক্যাম্পে সহযোগিতা করেছে। ভবিষ্যতে এই ধরনের চিকিৎসা দুর্গম এলাকাতেও চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান আয়োজকরা। বান্দরবান সেনা রিজিয়ন, জেলা প্রশাসন, সিভিল সার্জন দপ্তর, পার্বত্য জেলা পরিষদ ও পুলিশ প্রশাসন এই ক্যাম্পে সার্বিক সহযোগিতা ও নিরাপত্তা প্রদান করেছে।